ফাল্গুন মাস, বেলা ৮টা বেজে গিয়েছে। আকাশ কুয়াশায় ঢাকা। সূর্যের তীব্র রশ্মিও সেই ভয়ানক কুয়াশা ভেদ করতে পারেনি। এত অন্ধকার যে কোলের মানুষ পর্যন্ত দেখা যায় না। আমি অফিস ঘরে বসে আছি, এমন সময় একজন কনস্টেবল আমার কাছে দৌড়ে এসে বলল, বাবু, বড় সাহেব এসেছেন। আমি তখনই ঘর থেকে বের হলাম। সাহেব গাড়ি থেকে নেমে আমার কাছে এলেন। আমি খুব সমাদরে তার অভ্যর্থনা করলাম। তিনি হাসি মুখে বললেন, মেছুয়া বাজারে মালতী ভাইয়ের প্রিয় ভৃত্য সুন্দরলাল খুন হয়েছে। তার মৃতদেহ খিদিরপুরের পোলের কাছে পাওয়া গেছে। আমার গাড়িতে বাইজির লোক আছে, তুমি তাকে নিয়ে সেখানে যাও এবং যতদূর সম্ভব অনুসন্ধান করে হত্যাকারীকে ধরার চেষ্টা করো। যাও। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প দারোগা প্রিয়নাথের দারোগার দপ্তর থেকে নেওয়া বাইজি। প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক। তিনি 33 বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। সেই 33 বছরের অভিজ্ঞতা থেকে বিভিন্ন রকমের ক্রাইম কেস নিয়ে তার এই গোয়েন্দা বইটি তিনি লেখেন, দারোগার দপ্তর। আমাদের আজকের গল্প পাঠে আমি সৌমজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প বাইজি। বাইজির সেই লোককে নিয়ে আমি খিদিরপুরে পোলের কাছে এসে পৌঁছালাম। দেখলাম কয়েকজন পুলিশ কর্মচারী আর কিছু লোক সেই মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কনস্টেবলরা জনতা সরিয়ে দিল। আমি সেই মৃতদেহ পরীক্ষা করতে লাগলাম। দেখলাম যুবকের বয়স প্রায় 22 বছর। তাকে দেখতে গৌরবর্ণ, হৃষ্টপুষ্ট এবং বলিষ্ঠ। তার হাত দুটো আজানুলম্বিত, বুক উঁচু, চোখ আয়ত, মুখশ্রী খুব সুন্দর। ভৃত্যের কাজ করলেও তাকে ভদ্র সন্তান বলেই মনে হলো। তার গায়ে ছিল একটা নরুন পাড়ে দেশি ধুতি, একটি লং ক্লথের পাঞ্জাবি জামা এবং মাথায় একটি সাদা স্কুল ফুল কাটা কাপড়ের টুপি। জামার ভেতর গোলাপি রঙের গেঞ্জি, গায়ে বার্নিশ করা একজোড়া পাম্প শু। তার পাশে একটা বাইসাইকেল পড়েছিল। তার বাম বুকে একটা ছিদ্র। সেই ছিদ্র দিয়ে রক্ত প্রবাহিত হয়ে চারপাশ প্লাবিত করেছে। তার সারা শরীর বরফের মতো ঠান্ডা। দেখে বোঝা গেল অনেক আগেই তার মৃত্যু হয়েছে। ভৃত্যের মৃতদেহ আর তার বাইসাইকেল ভালোভাবে পরীক্ষা করার পর আমি জায়গাটা অনুসন্ধান করে বাইজির লোককে সঙ্গে নিয়ে বাইজির বাড়িতে উপস্থিত হলাম। মেছুয়া বাজারে মালতী বাই একজন প্রসিদ্ধ নর্তকী ও গায়িকা। কলকাতার প্রায় সব বড় লোকই মালতী বাইয়ের নাম শুনেছেন। বাইজির বাড়ি দোতলা আর বিশাল। দোতলার বারান্দায় চিক ঝোলানো। দরজায় একজন দাঁড়োয়ান ছিল। আমাকে বাইজির সেই লোকের সঙ্গে দেখে সে খুব সমাদরে আমাকে বাইজির কাছে নিয়ে গেল। বাইজির নাম শুনেছিলাম বটে, কিন্তু তার সঙ্গে এখনো দেখা হয়নি। বাইজিকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভাবলাম, এমন রূপ তো কখনো কারো দেখিনি। বাইজির বয়স প্রায় 18 বছর, কিন্তু হঠাৎ দেখলে আরও কম মনে হয়। তাকে দেখতে রক্তিমাভ গৌরবর্ণ। তার মুখশ্রী আর অঙ্গসৌষ্ঠব সাধারণ নারীদের তুলনায় অনেক বেশি সুন্দর। বাইজির আদব কায়দা আরও চমৎকার। ভদ্র আর বড় ঘরের সন্তানের সঙ্গে বসবাস করে বাইজির চালচলন, কথাবার্তা সবই খুব সুন্দর হয়েছে। দূর থেকে আমাকে দেখে বাইজি বিমর্ষভাবে আমার কাছে এসে একটা লম্বা সেলাম করলেন এবং যত্ন করে আমাকে এক সুসজ্জিত ঘরে নিয়ে গেলেন। ঘরে ঢুকে আমি একখানা চেয়ারে বসলাম। বাইজিও আমার পাশে আর একটা চেয়ারে এসে বসলেন। তাঁর অবস্থা দেখে
আমার স্পষ্টতই মনে হলো ভৃত্যের অকাল মৃত্যুতে তিনি খুব কাতর হয়ে পড়েছেন। তার চোখ মুখ দেখে বোঝা গেল তিনি সারা রাত কেঁদেছেন। কিছুক্ষণ পরে আমি বাইজিকে জিজ্ঞাসা করলাম, ভৃত্যটি আপনার কাছে কতদিন চাকরি করছে? অতি বিমর্ষভাবে বাইজি উত্তর করলেন, প্রায় 6 বছর সুন্দরলাল আমার কাছে চাকরি করেছে। যদিও আমি সাহেবের মুখে ওর নাম শুনেছিলাম, তবুও জিজ্ঞাসা করলাম, সুন্দরলালকে? আমার ভৃত্য, যে রাতে খুন হয়েছে। কাল কখন সে বাড়ি থেকে বেরিয়েছিল? বিকেলে, বেলা তখন বোধহয় 4টে। আচ্ছা, কোথায় গিয়েছিল? গার্ডেন রিচে আমার একটা বাগান আছে। সম্প্রতি সেখানে আমার ছোট বোন বসন্ত বাইজি থাকছে। সুন্দরলাল তার কাছে আমার একটা চিঠি নিয়ে গেছিল। গত রাতেই কি সুন্দরলালের ফেরার কথা ছিল? হ্যাঁ, চিঠিটা বসন্তের হাতে দিয়েই আমি তাকে ফিরে আসতে বলেছিলাম। সুন্দরলালের কোনো শত্রু আছে বলে আপনি জানেন? সে কথা আমি ঠিক বলতে পারলাম না। কাল কত রাতে সুন্দরলালের এখানে পৌঁছানোর কথা ছিল? অনুমান রাত 9টা। কেন? একজন ভৃত্যের মুখে শুনলাম গত রাতে কুয়াশা হয়েছিল, চারিদিকে ভীষণ অন্ধকার। সুন্দরলালের খোঁজে আমি লোক পাঠাতে চেয়েছিলাম। সেই ভৃত্য বলল হয়তো সেই কুয়াশার কারণেই সুন্দরলালের আসতে দেরি হচ্ছে। বিশেষ করে সে বাইসাইকেল নিয়ে গিয়েছিল, আর ভুলে লণ্ঠনটাও নিয়ে যায়নি। তাই ভাবলাম সুন্দরলাল হয়তো বাড়ি ফিরতে পারবে না। আচ্ছা, আজ সকালে লোক পাঠিয়েছিলেন? হ্যাঁ, ভোর 5টার সময় আমি দারোয়ানকে বাগানে পাঠিয়েছিলাম। শুনলাম সুন্দরলাল গত রাতেই বাগান থেকে চলে এসেছে। তখন রাত কত হবে? প্রায় 11টা। সে কি একাই সেখান থেকে বেরিয়েছিল? বাইজি কিছুক্ষণ চিন্তা করলেন, পরে বললেন, আগে হ্যাঁ, সে একাই বের হয়েছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে বিনয়বাবু সেই বাগান থেকে বের হয়। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, বিনয়বাবুকে? বাইজি হেসে উত্তর দিলেন, তিনি আমার বোনের বন্ধু। আমার বোন গার্ডেন রিচের বাগান বাড়িতে আছে শুনে তিনি পরশু রাতে সেখানে গিয়েছিলেন। বিনয়বাবু একজন নামজাদা লোক, তার বাড়ির কেউ কখনো চাকরি করেনি। কলকাতায় তার যথেষ্ট ভূসম্পত্তি আছে, তার সম্পদ অগাধ। বাইজি যেভাবে বিনয়বাবুর পরিচয় দিতে লাগলেন তাতে আমার একটু সন্দেহ হলো। জিজ্ঞাসা করলাম, আপনার সঙ্গে কি বিনয়বাবুর আলাপ নেই? ঈষৎ হাসি দিয়ে বাইজি উত্তর করলেন, আলাপ তো আছে, তবে আমার ভগ্নী বসন্তের সঙ্গে যেরকম সদ্ভাব আমার সঙ্গে তেমন নেই। আপনার বোন কোথায় থাকেন? এই বাড়িতেই। তাহলে বিনয়বাবুও এখানে এসে থাকেন, তাই তো? হ্যাঁ, আসেন তো। আজ সকালেই তিনি এখানে এসেছিলেন। আমি তার কথা শুনে বিস্মিত হলাম। ভাবলাম, বাইজির উদ্দেশ্য কি? বিনয়বাবুর ওপর কি তার সন্দেহ হয়েছে? সুন্দরলাল বাগান থেকে বের হওয়ার কিছু পর বিনয়বাবুও বাগান থেকে বের হয়েছিলেন। সুন্দরলাল বাইসাইকেলে কলকাতায় ফিরছিল, আর তার কিছুক্ষণ পরে বের হয়ে বিনয়বাবু যে সুন্দরলালকে পথে দেখেছিলেন তা বিশ্বাসযোগ্য নয়। তবে যদি বিনয়বাবুও বাইসাইকেলে করে ফিরেছেন তখন সাক্ষাৎ হয়ে থাকতে পারে। এরকম চিন্তা করে আমি বাইজিকে জিজ্ঞাসা করলাম, বিনয়বাবু আজ সকালে কেন এসেছিলেন? তিনি কি সুন্দরলালের কোনো সংবাদ জানেন? পথে কি তাদের দেখা হয়েছিল? বাইজি আবার আমার দিকে কটাক্ষ করে একটু হেসে উঠলেন। সেই হাসি আমার খুব একটা ভালো লাগলো না। আমি উত্তরের অপেক্ষায় তার মুখের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে তিনি উত্তর করলেন, আগে হ্যাঁ, পথে দুজনের দেখা হয়েছিল। সুন্দরলাল তাকে অপমান করেছে, এই অভিযোগ জানিয়ে তিনি আজ সকালে আমার কাছে এসেছেন। আমি অবাক হয়ে নিজের থেকেই বললাম, তিনি কি বলে গেলেন? জানতে পারলে আমার তদন্তে অনেক সুবিধা হতে পারে। পরে বাইজিকে সম্বোধন করে জিজ্ঞাসা করলাম, কার ওপর আপনার সন্দেহ হয়? কি করে বলি বলুন তো? তবে বিনয়বাবু যা যা বলে গেলেন আমি সেই সবটাই বলছি। আপনি শুনে নিজের বিচার করবেন। তার কথায় কারোর ওপর সন্দেহ উঠবে কিনা
আপনি নিজেই বুঝে নেবেন। আমি আন্তরিক খুশি হলাম। বললাম, তবে বলুন, বিনয়বাবু কি অভিযোগ করতে এসেছিলেন? বাইজি একটু হাসি করে আবার কটাক্ষ মিশ্রিতভাবে বলল, রাত 10টার পর তিনি আমার বাগান থেকে বের হন। তিনি জানতেন না সুন্দরলাল বাগানে গিয়েছিল কিনা। তিনিও বাইসাইকেলে করেই বাড়ি ফিরছিলেন। কিছু দূর গিয়ে খিদিরপুরের পোলের কাছে একজন লোককে বাইসাইকেলে চড়া দেখেন। তার গাড়িতে আলো না থাকায় বিনয়বাবুর বাইসাইকেলের সঙ্গে তার বাইসাইকেলের ধাক্কা লাগে। তিনি জানতেন না যে আমার প্রিয় ভৃত্য বাগানে গিয়েছিল এবং সেই রাতে বাইসাইকেল করে বাড়ি ফিরেছে। তখন ভ্যাপসা কুয়াশা ছিল, উপরন্তু সুন্দরলালের গাড়িতে আলো ছিল না। তাই বিনয়বাবু প্রথমে তাকে চিনতে পারেনি, আর সেও বিনয়বাবুকে চিনতে পারেনি। অন্য কেউ হয়তো বিনয়বাবুকে উপহাস করেন। বিনয়বাবু সেই কথা শুনে রেগে যায় এবং কথায় কথায় ঝগড়া শুরু হয়। তখন দুজনেই একে অপরকে চিনতে পেরে ঝগড়া করে। জানি না তাদের মধ্যে অন্য কোনো বিবাদ ছিল কিনা, কিন্তু আমার ভৃত্যের কথায় রেগে বিনয়বাবু সুন্দরলালকে প্রহার করেন। সুন্দরলালও ছেড়ে দেওয়ার যোগ্য ছিল না, কিন্তু বিনয়বাবু সম্মান রক্ষা না করে তাকে প্রহার করেন। বিনয়বাবু বললেন সেই প্রহারে তিনি এত অপমানিত হলেন আর কিছু না বলে বাড়ি ফিরে আসেন। এই বলে বাইজি আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি কিছু বললাম না। তাই দেখে তিনি আবার বললেন, বিনয়বাবু আমাকে যা যা কথা বলে গেলেন আমি আপনাকে তাই বললাম। এরপর আপনার যা কর্তব্য আপনি বিচার করুন। আপনি বিনয়বাবুকে কি কিছু বলেছিলেন? তিনি আসার ঠিক আগে আমি সুন্দরলালের মৃত্যু সংবাদ পাই। সুন্দরলাল আমার প্রিয় ভৃত্য, সব কাজ সেই করত। বললে কি অন্য কেউ আমার কাজ করলে সে রেগে যেত, আমারও তা পছন্দ হতো না। বিনয়বাবুর মুখে বচসার কথা শুনে আমি তাকে কিছু তিরস্কার করেছিলাম এবং এও বলেছি তিনি আমার ভৃত্যকে হত্যা করেছেন। বিনয়বাবু কি উত্তর দিলেন? তিনিও আমাকে যত পরিমাণ গালিগালাজ দিলেন। দুজনের মধ্যে খুব ঝামেলা হয়। শেষে বিনয়বাবু অপমানিত, লজ্জিত ও তিরস্কৃত হয়ে এখান থেকে বেরিয়ে গেলেন। আচ্ছা, বিনয়বাবুর বাড়ি কোথায়? ঠিক জানি না, হয়তো বাগবাজারে। তার অভিভাবক কেউ আছে? শুনেছি তিনি বাড়ির কর্তা। তার বাবা বহুদিন হলো মারা গেছেন। আপনি কার কাছ থেকে আপনার ভৃত্যের মৃত্যু সংবাদ পেয়েছেন? যে দারোয়ানকে আমি অনুসন্ধানের জন্য বাগানে পাঠিয়েছিলাম, সে বাগান থেকে ফিরে এসে তার মৃতদেহ দেখেই এই খবরটা এনে আমাকে জানায়। তারপর আপনি কি করলেন? আমি একজনের মাধ্যমেই সংবাদ আপনার সাহেবের কাছে পাঠিয়েছিলাম। আর কিছু জিজ্ঞাসা না করে আমি বিনয়বাবুর সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিলাম এবং সেই উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম। বেলা 10টার পর আমি বিনয়বাবুর বাড়িতে উপস্থিত হলাম। বাড়িটা 3 তলা বিশাল বাড়ি। বাড়িতে লোকজন অনেক, দেখে বোঝা যায় বড়লোক বাড়ি। আমাকে দরজায় দেখে একজন দারোয়ান আমার আসবার কারণ জানতে চাইল। আমি বললাম, বিনয়কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্যেই আমি এসেছি। দারোয়ান ভিতরে গিয়ে কিছুক্ষণ পরে একজন সম্ভ্রান্ত যুবককে নিয়ে আমার কাছে এলো। সে দ্রুত গতিতে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, মহাশয়, আপনি কি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চান? বিনয়কৃষ্ণবাবু। আপনারই নাম কি বিনয়বাবু? আগে হ্যাঁ, আমার নামই বিনয় কৃষ্ণ। মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে আমি পুলিশ কর্মী। আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি অনায়াসেই জিজ্ঞাসা করতে পারেন। মেছুয়া বাজারে মালতী বাইয়ের সঙ্গে আপনার কীরকম সদ্ভাব আছে? আগে আলাপ তো ছিল, তবে সম্প্রতি বিবাদ হয়েছে। এখন আমরা পরস্পরের শত্রু। তো বিবাদের কারণ কি? সব কথা আমাকে বলুন। বাইজির সন্দেহ। আমি কি বলবো? তারা বলে আমি তার প্রেমিক ভৃত্যকে হত্যা করেছি। বাইজি তা সরাসরি বলেছিলেন। আমি প্রথমে ভাবতাম বলতে বলতে ভয় দেখাচ্ছেন, কিন্তু এখন দেখছি শুধু কথাই নয়, আমার উপর সন্দেহ করেই পুলিশকে খবর দিয়েছেন। ভালো, আপনি অনুসন্ধান করে দেখুন আমি দোষী কিনা। যদি দোষী হই, উপযুক্ত শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত আছি। যখন বাইজি আপনাকে সন্দেহ করেছেন এবং সব কথা আমাকে বলেছেন, তখন আমাকেই দেখতে হবে আপনি দোষী কিনা।
দোষী হলে আপনার কোনো রেহাই নেই। বহু বিনয়ের সঙ্গে বিনয়কৃষ্ণ বললেন, আপনি কি ভাবছেন বাইজির মুখে যা শুনেছেন বাস্তবে তা সত্য নয়? আপনারা অনেক খুনি দেখেছেন, দোষী দেখলেই চিনে ফেলেন। তাই আমি অনুরোধ করছি, সঠিকভাবে বিচার করে দেখুন। আপনি কি আমাকে দেখে সত্যি হত্যাকারী বলবেন? যদি তাই হয় আমি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যেতে রাজি। কিন্তু যদি আপনি আমার কথা শুনে বিশ্বাস করেন, আপনার ধারণাই বদলে যাবে। বলুন, আপনার বক্তব্য বলুন, তারপর যা কর্তব্য আমি করব। প্রথমত, বাইজির সঙ্গে আপনার কথাবার্তা কতদিনের? প্রায় 2 বছর। আর তার বোন বসন্ত বাইজির সঙ্গে? প্রায় 1 মাস। এবার সম্পূর্ণ কথা বলুন আমায়। গতকাল রাতে সুন্দরলাল আমার কাছে একটি চিঠি নিয়ে এলো। চিঠি পড়ে বুঝলাম মালতী গার্ডেন রিজ বাগানে গেছে এবং আমাকে সেখানে যেতে অনুরোধ করেছে। আপনি কি জানতেন বসন্ত সম্প্রতি সেই বাগানে থাকে? না না, জানলে আমি আগে থেকেই সুন্দরলালকে জিজ্ঞাসা করতাম। বাইজির চিঠি পেয়ে আমি খুব আনন্দিত হয়েছিলাম। কেন? আপনার কি কারণে আনন্দ? কোনো ক্ষুদ্র কারণে বাইজি আমার উপর রেগেছিলেন। আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলতেন না, সামনে গেলে মুখ ফিরিয়ে নিতেন। কিসের জন্য আপনাদের মনোমালিন্য ছিল? বিনয়কৃষ্ণ লজ্জা পেলেন। লজ্জায় মুখ লাল দেখে আমি বললাম, এতে তো লজ্জা করার কিছু নেই। যদি আপনি সত্যিই নির্দোষ হন তবে সব কথা আমাকে বলতে হবে। সব কিছু না জানলে আমি আপনাকে রক্ষা করতে পারবো না। বিনয়কৃষ্ণ মাথা নিচু করে বললেন, বাবার মৃত্যুর পর আমার চরিত্রহানি হয়। আমি অনেক বাইজির সঙ্গে আলাপ করি এবং মাঝে মাঝে তাদের বাড়ি গিয়ে আনন্দ করি। বাজে খরচ করতাম, তাই সবাই আমার প্রতি আদর দেখাতো। এমনভাবে কিছুদিন কেটে গেল। তখন মালতী কলকাতায় এসে মেছুয়া বাজারের একটি বাড়ি ভাড়া করে থাকতে লাগলো। একদিন মালতীকে অন্য একজন বাইজি নিমন্ত্রণ করেছিল। আমি তৎক্ষণাৎ সেখানে গেলাম। শুনেছি মালতী বিখ্যাত গায়িকা, তার গান শুনতে তাকে ডাকা হয়েছিল। সবাই আগে আসেনি, তাই গান হয়নি। মালতী আমার কাছে বসেছিল। তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম। আগে অনেক বাইজি দেখেছি, কিন্তু মালতীর মতো অলৌকিক রূপকন্যা আমার চোখে পড়েনি। তখন আমার চরিত্র দোষ থাকায় তার সঙ্গে আলাপ করতে ইচ্ছে হলো। কথায় কথায় আলাপ বাড়ল। তিনি আমাকে পরদিন নিজের বাড়িতে ডেকেছিলেন। এরপর আমাদের সদ্ভাব হলো। আমি মালতীর রূপে মগ্ন। মালতীও আমাকে ভালোবাসতে লাগলো। এই বলেই বিনয়কৃষ্ণ একবার আমার দিকে দেখলেন এবং হেসে বললেন, আপনি বিশ্বাস করছেন না, কিন্তু সত্যি মালতী আমাকে বেশ ভালোবাসতেন। আমি প্রতিদিন মালতীর বাড়ি যেতাম, যথেষ্ট খরচ করেছি। এভাবে প্রায় 2 বছর কেটে গেল। প্রায় 2 মাস আগে তার ভগ্নী বসন্ত কলকাতায় এলো। বসন্ত মালতীর কনিষ্ঠ ভগ্নী। শুনেছি সে গীতবিদ্যা শিখে লখনৌ থেকে এসেছিল। বসন্ত যতক্ষণ আমার নজরে পড়েনি ততক্ষণ মালতীকে সর্বোপরি সুন্দর মনে করতাম। কিন্তু যেদিন বসন্তকে দেখলাম তৎক্ষণাৎই বসন্তের সৌন্দর্যে আমি পুড়ে গেলাম। বসন্তের সঙ্গে সদ্ভাব কিভাবে হবে, তার ঘরে কিভাবে যাওয়া যাবে, এই চিন্তায় ব্যস্ত হলাম। মালতী আমাকে বেশ ভালোবাসতেন এবং তিনি আমার মনোভাব বুঝতে পারতেন, কিন্তু মিষ্টি কথা না বলেই তিনি আমার ধ্বংসের উপায় খুঁজতে লাগলেন। আমি কিন্তু তার মন বুঝিনি। যখন তিনি আমাকে হাসি মুখে আমাকে বসন্তের কাছে নিয়ে গিয়ে আলাপ করিয়েছেন, তখন আমি মুখে মধু আর অন্তরে তিক্ততা বুঝতে পারিনি। বসন্ত এতদিন কোথায় ছিল? যখন আপনার মালতীর সঙ্গে বিশেষ সদ্ভাব ছিল তখন কি কখনো তিনি বসন্তের কথা বলতেন? না, মালতী একদিনও বসন্তের নাম করে বলেনি। শুনেছি বসন্ত লখনৌয়ে গানের শিক্ষায় ছিল। শিক্ষা শেষ হওয়ার পর উপার্জনের জন্য সে কলকাতায় এসেছে। বসন্ত আসলেও মালতী নিশ্চয়ই ঈর্ষান্বিত হতেন। নিশ্চয়ই, সেই ঈর্ষার ফলেই আজ আমাকে বিদ্বেষের মুখে পড়তে হয়েছে। মালতী দেখলেন আমি আর ছদ্মযোগে তার বাড়িতে যাই না। যদি যেতাম কথা বসন্তের সঙ্গে করতাম। বসন্ত কি মালতীর বাড়িতেই থাকতো? হ্যাঁ, মালতীর বাড়িতে একটি ভাড়াটিয়া ছিল। সে চলে গিয়েছে, তাই ঘর খালি ছিল। বসন্ত সেই ঘরেই থাকতো। বাড়িটা কি মালতীর নিজের সম্পত্তি? হ্যাঁ, আমি মালতীর দেনা মিটিয়ে দিয়েছিলাম। দেনা?
কেন মালতী দেনাদার হয়েছিল? বাড়ি কিনে মালতী দেনাদার হয়ে পড়েছিলেন। প্রায় 6,000 টাকা দেনা ছিল, কিন্তু আমার নির্বোধতায় সেই সব দেনা পরিশোধ হয়ে গেছে। আপনি কিভাবে জানলেন মালতী আপনার ওপর রাগ করতেন? বসন্তের সঙ্গে আলাপ শুরু হওয়ার পর আমি আর প্রতিদিন মালতীর বাড়ি যাইনি। মনে হয় মালতী আমার মনের কথা বুঝে গেছে। তিনি কৌশলে বসন্তকে গার্ডেন রিজের বাগানে পাঠিয়ে দেন এবং প্রতিদিন আমাকে ডেকে পাঠাতেন। আমি বাধ্য হয়ে যেতাম। বসন্তের কথা বলতে গেলে হয় সে হাসি নিয়ে অন্য কথা বলতো, নয়তো একটি অপ্রত্যাশিত উত্তর দিত। আমি ভাবতাম সে লগ্ন ফিরেছে। এইভাবেই দিন কেটেছিল। একদিন আমি মুখ পরিষ্কার করতে গিয়ে দেখলাম মালতীর এক ভৃত্য একটি পত্র এনেছে। পত্র গ্রহণ করে পড়লাম। পত্রে লেখা, মালতী সে রাত বাগানে আমোদ প্রমোদ করাবে, তাই বিকেলে আমাকে সেখানে যেতে হবে। পত্র অনুযায়ী আমি বিকেলে বাগানে গেলাম, কিন্তু মালতী সেখানে ছিল না। তার পরিবর্তে বসন্ত অবস্থান করেছিল। বসন্ত আমাকে দেখে আনন্দিত হলো। আমি তাকে দেখে অবাক হয়েছিলাম। সেখানে সে কিভাবে এসে গেল জানতে চাইলে বসন্ত বলল সে অনেক দিন ধরেই বাগানে থাকে। আমি তখন তাকে পত্রটা দেখালাম। জিজ্ঞাসা করলাম, তুমি কি এটা পাঠিয়েছিলে? বসন্ত হেসে বলল, আমি তো পড়তে জানি না। আমি ভাবলাম বসন্তই কৌশলে আমাকে পত্র দিয়ে মিলন করিয়েছে, কিন্তু তার কথায় আমি বিস্মিত হলাম। তাহলে পত্রটা কে পাঠিয়েছিল? মালতী বাইয়ের নাম, তার স্বাক্ষর মেলে। কারা আমার মনোপ্রিয় মানুষ বসন্তকে আমার সঙ্গে মিলন করালো? এমন বন্ধুকে আমি চিনিনি। বহুক্ষণ চিন্তা করলাম, কিন্তু নির্ণয় করতে পারিনি। সেদিন আনন্দেই কেটে গেল। পরদিনও সারাদিন সেখানেই ছিলাম। রাত 11টার সময় বাগান থেকে বের হয়ে এলাম। আমি তাকে বাধা দিয়ে জিজ্ঞাসা করলাম, এত রাত করে কেন? কাল রাতে কি সেখানে থাকলেন না? বিশেষ কাজে বাড়ি ফিরতে হয়েছিল। বসন্ত ছাড়তে চাইতো না। বহু ঝগড়া হাসি কান্নার পর কিছু রাত সেখানে থাকার পর সে আমাকে ছাড়লো। তাই রাত 11টার পরে বাগান থেকে বের হয়েছিলাম। পথে আসতে সুন্দরলালের সঙ্গে দেখা হয়ে গেল। আমি ধর্মসাক্ষী হয়ে বলি, সুন্দরলালের বাগানে যাওয়ার বা বাগান থেকে ফেরার কথা আমি এক চিলতে জানতাম না। দুর্ভাগ্যবশত তার বাইসাইকেলে আলো ছিল না, তাই অন্ধকারে আমি তার বাইসাইকেলের ওপর উঠে পড়লাম। তাতে সে আমাকে অপমান করলো। আমি রেগে গিয়ে তাকে তিরস্কার করলাম। সে আমাকে চিনতে পারে। আমার নাম নিয়ে নানা রকম বিদ্রূপ করলো। সেই পত্রের কথাও উল্লেখ করলো। আমি মালতী বাইয়ের স্বাক্ষরিত পত্র পেয়ে বসন্তের সঙ্গে আকস্মিক সাক্ষাতে গিয়েছি, এই সব কথাও সে বলল। সে এসব কিভাবে জানলো আমি বুঝিনি। তার কথা ও বিদ্রূপে আমার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল। আমি ক্রোধে অন্ধ হয়ে তাকে জোরে চড় মেরেছিলাম। সে পড়ে গেল, কিন্তু দ্রুত উঠে আমাকে আঘাত করলো। আমি পরাজিত হলাম। সে আমাকে প্রহার করলো এবং তৎক্ষণাৎ বাইসাইকেলে চড়ে চলে গেল। আমি লজ্জিত ও অপমানিত হয়ে বাড়ি ফিরলাম। আজ প্রাতে বাইজির নিকট গিয়েছি এবং তার ভৃত্যের পূর্ব রাতের ব্যবহারের কথা শুনিয়েছি। সুন্দরলাল যে রূপে আমাকে অপমান করেছে, অবশেষে তিরস্কার ও প্রহার সব কিছু বলেছি। আমিও যা করেছি সব বলেছি। আমি তাকে প্রথমে চড় মেরেছিলাম, তাও লুকাইনি। সুন্দরলাল বাইজির প্রিয় ভৃত্য। শুনেছি একসময় ওর বিশেষ প্রাধান্য ছিল, কিন্তু যেদিন থেকে বাইজির সঙ্গে আমার আলাপ হয়েছিল সেই দিন থেকেই বাইজি আমাকে অধিক ভালোবাসতে শুরু করেছেন। জানি না কেন আজ রাতে সে আমার সঙ্গে এমন নিচু আচরণ করলো। এই সব কথাই বাইজি যা বলেছিলেন বিনয়কৃষ্ণও সেগুলোই বললেন। বিনয়কৃষ্ণের মুখে সব কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভাবলাম রহস্য ক্রমে জটিল হয়ে উঠছে। বাইজির মুখে যেমন শুনেছিলাম তাতে বিনয়বাবুকেই হত্যাকারী বলে ধরে নিয়েছিলাম, কিন্তু এখন বিনয়বাবুর কথা শুনে বুঝলাম আমার সেই ধারণা ভুল। বিনয়কৃষ্ণ সত্যি কথা বলছেন বলেই মনে হলো, কিন্তু কি করা যাবে? যিনি সুন্দরলালের অভিভাবক তিনি নিজেই যখন বিনয়বাবুর ওপর সন্দেহ করেছেন তখন তাকে গ্রেপ্তার করতেই হবে। আমি সে কথাই বিনয়বাবুকে বললাম। তিনি বললেন এতে তাঁর কোনো ক্ষতি হবে না, তবে আমি যে তাকে নির্দোষ বলে বিশ্বাস করেছি
সেটাতেই তার খুশি। ভাবলাম সুন্দরলাল কিভাবে সেই জাল চিঠির কথা জানল। যদি সে চিঠি সত্যি বাইজি লিখে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই গার্ডেন রিচের বাগানে থাকতেন, যার সঙ্গে দেখা হওয়ার ভয়ে বাইজি নিজে না গিয়ে ছোট বোনকে গোপনে পাঠালেন। তিনি আবার কেন স্বয়ং তাদের মিলন করিয়ে দেবেন? এটা বিশ্বাসযোগ্য নয়। বাইজি নিশ্চয়ই চিঠির ব্যাপারে জানতেন না। তবে কে সে চিঠি লিখল? বসন্তবাই তো বিনয়বাবুকে ভালোবাসত, সে হয়তো লিখতে পারে, কিন্তু শুনেছি সে একেবারেই লেখাপড়া জানে না। যদি জানতো তবে আগেই লিখত। প্রায় 2 মাস ধরে নির্জনে থাকার পর হঠাৎ চিঠি লেখার কারণ কি? বিশেষ করে বসন্ত যখন বিনয়বাবুকে বাগানে দেখে অবাক হয়েছিল, তখন সে যদি আসলেই চিঠি লিখত তবে আগেই লিখে দেখা করার কথা বলতো। সুতরাং বসন্ত সে চিঠি লেখেনি। তবে কে লিখল? সুন্দরলাল কিভাবে সেই চিঠির কথা জানল? তবে কি সেই চিঠি লিখেছিল? কিন্তু তাহলে তার স্বার্থ কি? সে কেন এরকম করল? যখন বিনয়বাবুকে বাইজি ভালোবাসতেন এবং সেই থেকে সুন্দরলাল আর বাইজির কাছে আগের মতো প্রিয় ছিল না, তখন সুন্দরলাল কেন বিনয়বাবুর উপকার করবে? মুখে না বলে চিঠি লিখে মিলন করিয়ে দেওয়ায় তার লাভই বা কি? কিছুক্ষণ ভেবে স্থির করলাম, সুন্দরলালই সেই চিঠি লিখেছিল। কারণও আছে। বিনয়কৃষ্ণকে যদি বাইজির বাড়ি থেকে সরানো যায়, তবে সে আবার বাইজির প্রিয় হতে পারবে, আগের মতো প্রাধান্য ফিরে পাবে। তাই বিনয়কৃষ্ণকে বাগানে পাঠানোর জন্যই সেই চিঠি লিখেছিল। এমন সিদ্ধান্তে পৌঁছে বিনয়বাবু বললেন, চলুন, আমায় যেখানে নিয়ে যাবেন আমি তৈরি হয়েই এসেছি। তবে আমি আপনার সামনে শপথ করে বলছি, আমি এই হত্যাকাণ্ডে একেবারেই নির্দোষ। আমি কিছুই জানি না। আমি কিছুক্ষণ ভেবে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি যে চিঠি পেয়ে গার্ডেন রিচের বাগানে গিয়েছিলেন, সেটা বাইজি জানেন? না, সে কথা বলতে সাহস করিনি। তবে হঠাৎ বাগানে গেলেন কেন, সেটা কি তিনি জিজ্ঞাসা করেননি? করেছিলেন, কিন্তু প্রকৃত উত্তর পাননি। আমি বলেছিলাম কোনো বিশেষ কাজে গার্ডেন রিজে গিয়ে বসন্তকে বাগানে দেখি। বসন্ত আমায় দেখে কাছে আসতে বলে, আমি তার কথা মতো সেখানে গিয়েছিলাম। আপনার কথা শুনে বাইজি বিশ্বাস করেছিলেন? বোধহয় না। আমার কথা শুনেই তিনি হেসে উঠলেন, বললেন, বিনয়বাবু আজকাল এত সত্যবাদী হলেন কিভাবে? আমি কথাটা গুরুত্ব দিইনি, হাসিতে উড়িয়ে দিয়েছিলাম। আমার মনে হয় বাইজি আপনার সেই চিঠির কথা জানেন। আপনার ধারণা সত্যি হতে পারে, কিন্তু তিনি জানলেন কিভাবে? আমার মনে হয় সুন্দরলালই বলেছে। সুন্দরলাল সেটা কিভাবে জানলো? সুন্দরলাল নিজেই সেই চিঠি লিখেছিল হয়তো। বাইজির স্বাক্ষর সে ভালো করেই জানত। তাই আমি তার উপরই সন্দেহ করছি, কিন্তু এখন এই সন্দেহের সমাধান নেই, কারণ সুন্দরলাল আর বেঁচে নেই। চিঠির কথা বাদ দিন, এখন সুন্দরলালকে হত্যা করলো কে, আর কেন এমন করলো? আমি সঙ্গে সঙ্গে উত্তর করলাম না। একজনের ওপর সন্দেহ হচ্ছিল, কিন্তু প্রমাণ ছাড়া বলা যায় না। বিনয়কৃষ্ণ আমার মুখের দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ পর আমি বললাম, কে সুন্দরলালকে হত্যা করেছে আর কেন করেছে সেটা শীঘ্রই জানতে পারবেন। আপাতত একটা প্রশ্ন করি, সুন্দরলাল আপনাকে অপমান করে পালানোর পর তার আর কোনো খবর রেখেছিলেন? বিনয়কৃষ্ণ কিছু একটা ভেবে বললেন, আগেই বলেছি। সে চলে যাওয়ার পর আমিও সাইকেলে বাড়ি ফিরছিলাম, তখন দেখলাম আরেকটা সাইকেল আবার পুলের দিকে যাচ্ছে। কে ছিল চিনতে পারিনি, কিন্তু সাইকেলে আলো ছিল না। আমার সন্দেহ হলো হয়তো সুন্দরলালই ফিরছে। তাই আমিও সাইকেল থেকে নেমে বাতি নিভিয়ে গাছতলায় রাখলাম এবং আস্তে আস্তে পুলের দিকে গেলাম। আমি বাধা দিয়ে জিজ্ঞাসা করলাম, এ কথা আগে বলেননি কেন? যা বলেছিলাম তাতেই আপনারা সন্দেহ করছেন। যদি এসব বলতাম তবে কি আর রক্ষা পেতাম? এখন আপনি বুঝেছেন আমি সত্যিই নির্দোষ, তাই সাহস করে বলছি। আমি গম্ভীরভাবে জিজ্ঞাসা করলাম, পুলের কাছে গিয়ে কি দেখলেন? দেখলাম সাইকেল ফেলে রেখে আরোহী কিছু খুঁজছে। যেখানে আমার চাপে সুন্দরলাল পড়ে গিয়েছিল ঠিক সেখানেই খুঁজছে। কুয়াশায় চারদিক অন্ধকার ছিল, তাই মাঝে মাঝে আলো জ্বালাচ্ছিল। আমি দূরে ছিলাম বলে
আগে দেখতে পাইনি, কিন্তু সেখান থেকে সরতেই ইচ্ছা হলো না। আস্তে আস্তে এগিয়ে গিয়ে এক গাছতলায় দাঁড়ালাম। তখন সে দেশলাই জ্বালালো, আর সেই আলোয় চিনতে পারলাম সে সুন্দরলাল। ভাবলাম সে আবার কেন ফিরল। এই সময় সুন্দরলাল মাটির থেকে কি যেন একটা তুলে নিল। বুঝলাম পুড়ে যাওয়ার সময় কোনো বস্তু ফেলে গিয়েছিল, সেটাই খুঁজতে এসেছিল। এরপর সুন্দরলাল আবার সাইকেলে উঠল। আমি আর দেরি করলাম না, বাড়ি ফিরতে যাচ্ছিলাম। হঠাৎ বন্দুকের শব্দ কানে এলো। শব্দের দিকে তাকিয়ে দেখি একজন ঘোড়ায় চড়ে দ্রুত চলে যাচ্ছে। আপনি আগে ওই অশ্বারোহীকে দেখেননি? না, কখন কোথা থেকে এলো বুঝতে পারিনি। বন্দুকের শব্দ শুনে আপনি কি তার দিকে গিয়েছিলেন? না, তাকে দ্রুত যেতে দেখে ভাবলাম অন্ধকারে যেতে গিয়ে শব্দ হয়েছে। কতবার বন্দুকের শব্দ শুনেছিলেন? 3-4 বার। আচ্ছা, তখন কি আশেপাশে কেউ ছিল না? কোনো কনস্টেবলও না? না, অশ্বারোহী চলে যেতেই আমিও চলে এলাম। ভালো করে দেখেছিলেন? অশ্বারোহীকে চিনতে পারেননি? সত্যি কথা না বললে আপনাকে রক্ষা করা কিন্তু কঠিন হবে। সবটা খুলে বলুন, আমি শিগগিরই আসল অপরাধীকে ধরব আর আপনাকে মুক্ত করব। না মহাশয়, আর কিছু গোপন করিনি। আমি তাকে চিনিনি, তাছাড়া তার পুরো শরীরে কালো পোশাকে ঢাকা ছিল। বিনয় কৃষ্ণের কথা আমার কাছে সত্যি বলেই মনে হলো। সঙ্গে সঙ্গে আমি গাড়ি আনতে বললাম। গাড়ি এলে বিনয়বাবুকে নিয়ে থানার পথে রওনা হলাম। যখন থানায় ফিরলাম তখন বেলা প্রায় 2টো। বিনয় কৃষ্ণকে হাজতে রেখে আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম। ভাবলাম সেদিন রাতে কে ঘোড়ায় চড়ে সুন্দরলালকে খুন করল আর কেন এমন ভয়ঙ্কর কাজ করল। বিনয় কৃষ্ণের মুখে যা শুনলাম তাতে মনে হলো সুন্দরলালের কোনো গোপন শত্রু ছিল। হয়তো খুন করার জন্যই সে পুলের কাছে লুকিয়েছিল। কিন্তু সে কে? সুন্দরলালের শত্রুটা কে আসলে? বাইজি তো সুন্দরলালকে খুব ভালোবাসতেন, হয়তো তিনি বলতে পারেন। কিন্তু তাকে প্রশ্ন করা ঠিক হবে না, কারণ যখন তিনি বিনয় কৃষ্ণকেই হত্যাকারী বলে ধরেছেন তখন অন্য কারো শত্রুতা থাকলেও তিনি বলবেন না। রহস্য ক্রমেই ভয়ানক হচ্ছে। সেই অশ্বারোহী বা কে? কিন্তু কিভাবে তার সন্ধান পাওয়া যাবে? এই ভেবে আবার বাইজির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলাম। বিনয় কৃষ্ণকে গ্রেপ্তার করে হাজতে রেখেছি এই খবর দেওয়ার জন্য মেছুয়া বাজারে বাইজির বাড়িতে গেলাম। বাইজি তখন সাজগোজ করছিলেন, তাই দেখা হলো না। একজন চাকর আমাকে সম্মানের সঙ্গে ওপরের বৈঠকখানায় নিয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম। 0.5 ঘন্টা মতো কেটে গেল, বাইজি তখনও আসেননি। সাজগোজ যাদের জীবিকা তাদের সময় বেশি লাগবেই, হে আর আশ্চর্য কি! আমি যে ঘরে বসেছিলাম হঠাৎ সেখানে এক রমণী ঢুকল। কেন যে এলো বুঝলাম না, তবে ঢুকে প্রায় সব জিনিসেই হাত দিল। মনে হলো কোনো বিশেষ কাজে আসেনি। ঘরে ঢুকে এসে বারবার আমার দিকে তাকাচ্ছিল, চোখাচোখি হতেই হাসছিল আর মুখ নিচু করছিল। বুঝলাম সে আমার সঙ্গে কথা বলতে চায়। রমণীর বয়স প্রায় 22 বছর হবে। দেখতে মন্দ নয়। প্রথমে মনে হয়েছিল দাসী, কিন্তু কাছে আসতেই বুঝলাম দাসী নয়, হয়তো বাইজির সঙ্গিনী। তার কথা বলার ইচ্ছে দেখে আমি জিজ্ঞাসা করলাম, বাইজির আসতে আর কত দেরি হবে? আমার কথায় সে খুশি হলো, একগাল হেসে বলল, এখন তো চুল বাঁধছেন, তারপর গোসল করবেন, পরে সাজবেন, তবেই আসবেন। এখনো অন্তত 1 ঘন্টা লাগবে। ইতিমধ্যে 0.5 ঘন্টা কেটে গেছে, আরও 1 ঘন্টা লাগবে শুনে বিরক্ত হলাম। কিন্তু উপায় নেই, যে কারণে এসেছি সেটা শেষ না করে ফিরব কিভাবে? ভাবলাম রমণীর সঙ্গে কথা বলে সময় কাটাই। ঠিক তখনই দেখি সে জানলার দিকে যাচ্ছে। এই ঘরটা বাইজির সঙ্গে প্রথম সাক্ষাৎকারের ঘর নয়, অনেক বড় আর
সুন্দরভাবে সাজানো। লম্বায় প্রায় 16 হাত, চওড়ায় মোটামুটি 12 হাত মতো। মেঝেতে বিছানা পাতা, চারিদিকে স্প্রিংয়ের কাউচ ও চেয়ার। দেওয়ালে বেশ কিছু ছবি, অনেকগুলোই নগ্নচিত্র। এক দেওয়ালে বিশাল আয়না, সোনালি ফ্রেমে বাঁধানো। আয়নার ওপর হাতির দাঁতের ব্র্যাকেটে সুন্দর ঘড়ি। ঘরে 3টে ঝাড়বাতি, ছাদে 3টে টানা পাখা, 8টা জানলা, 2টো দরজা। জানলাগুলো বন্ধ রাখায় ঘরে বেশি আলো ছিল না। রমণী জানলার কাছে গিয়ে জানলা খুলে দিল। ঘর কিছুটা আলো পেল, কিন্তু খোলার আগেই সে জানলা দিয়ে চিৎকার করে বলল, নাজির, নাজির! ওদিক থেকে উত্তর এলো। উত্তর পেয়ে রমণী জানলা বন্ধ করতে যাচ্ছিল। আমি বললাম, যদি অসুবিধে না থাকে খোলা থাকুক, ঘরে আলো আসছে। আমার কথায় সে হেসে বলল, কেন? যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আর আলো লাগবে কেন? আপনার রূপেই তো ঘর উজ্জ্বল। আমি বুঝলাম সে বেশ মুখরা। উত্তর না দিলে সে খুশি হবে না, তাই বললাম, আমি একা থাকলে ঘরটা অন্ধকারময় ছিল, তুমি আসতেই তো আলোকিত হয়েছে। তুমি চলে গেলে বলেই জানলা খোলা রাখতে বলেছিলাম। যদি তুমি থাকো তবে জানলা দরজা বন্ধ থাকলেও ঘর আলোকিত হবে। আচ্ছা, ভালো কথা, এই নাজিরকে? রমণী খুশি হয়ে কাছে এগিয়ে হেসে বলল, নাজির বাজির প্রধান কোচম্যান। আচ্ছা, বাইজির আস্তাবল কি ওইদিকেই? হ্যাঁ, এই জানালা দিয়ে দেখা যায়। আস্তাবলের দরজা কোন দিকে? এই বাড়ির পিছনে। বাইজির প্রধান কোচম্যানের নাম নাজির। মোট কতজন কোচম্যান আছে? 3 জন। আর সহিস? 7 জন। আমি অবাক হলাম। 7 জন সহিস মানে নিশ্চয়ই 7টা ঘোড়া। সাধারণত যত ঘোড়া তত সহিস থাকে, তাহলে বাইজির 7টা ঘোড়া আছে? জিজ্ঞাসা করলাম, বাইজির গাড়ি কতগুলো? 2খানা। 2টো গাড়িতে 7টা ঘোড়া? রমণী হেসে উত্তর দিল না। আমার সন্দেহ হলো, বাইজি এত ঘোড়া দিয়ে কি করেন? কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, বাইজির সঙ্গে তোমার সম্পর্ক কি? বিশেষ কিছু না, তবে তিনি আমায় খুব ভালোবাসেন। কতদিন তার কাছে আছো? প্রায় 3 বছর। এই বলে রমণী চলে যেতে উদ্যত হলো। বলল, বাইজির কথা শুনতে পাচ্ছি, বোধহয় উনিই আসছেন। সে চলে গেল। কিছুক্ষণ পরেই বাইজি এলেন। বললেন, মহাশয়, আপনাকে অনেকক্ষণ কষ্ট দিয়েছি। একা বসে আপনার নিশ্চয়ই বিরক্ত লেগেছে। আমি মিষ্টি করে বললাম, না না, আমার কষ্ট হয়নি। বিনয় কৃষ্ণকে আমি গ্রেপ্তার করেছি, তিনি এখনও হাজতে। কথাবার্তায় মনে হচ্ছে হয়তো তিনিই হত্যাকারী, কিন্তু প্রমাণ না পাওয়া পর্যন্ত শাস্তি দেওয়া যাবে না। কিভাবে প্রমাণ করা যায় আপনি কি কিছু বলতে পারেন? বাইজি গম্ভীরভাবে বললেন। সে কি, আপনারা তো পুলিশ, আপনাদের আমি উপায় বলবো কিভাবে? আমি তো সাধারণ এক রমণী। রমণী সাধারণ নন, আমাদের দেশের রানীও একজন রমণী। তোষামত করলে ভগবানও খুশি হন, মানুষ তো আরও সহজ। আমার তোষামদে বাইজি খুব খুশি হলেন। বললেন, যখন ধরা পড়েছে তখন বিনয়বাবুকে সব স্বীকার করতেই হবে। রাস্তায় তার সঙ্গে সুন্দরলালের দেখা হয়েছিল, ভীষণ ঝগড়াও হয়েছিল। বিনয়বাবু আমার ভৃত্যকে ভীষণ মারেন, সুন্দরলালও তাকে যথেষ্ট অপমান আর মারধর করে। তারপর কি বিনয়বাবু তাকে ছেড়ে দিলেন? কিছু না বলে অপমানের প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরে গেলেন? এটা কি সম্ভব? নিশ্চয় না। তিনি লাঞ্ছিত হয়ে প্রতিশোধ নিয়েছেন, তাই সুন্দরলালকে খুন করেছেন। আপনি তাকে এসব বলবেন, তাহলেই তিনি স্বীকার করবেন। আমি সায় দিলাম। বললাম, আমারও তাই ধারণা। লোকটিকে বাইরে থেকে ভদ্র আর শান্তই মনে হয়, কিন্তু ভিতরটা খুব একটা সরল নয়। তিনি আমার সামনে যা বলেছেন তার একটাও সত্য নয়। আমার কথায় বাইজি খুবই খুশি হলেন, নানাভাবে আমাকে আপ্যায়ন করতে লাগলেন। আমি অন্য কথা তুললাম, তার সম্পত্তি, বাড়িঘর, ভাড়াটিয়া এইসব নিয়ে প্রশ্ন করলাম।
কথায় কথায় জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার গাড়ি কটা? গাড়ির কথা শুনে বাইজির মুখ হঠাৎ গম্ভীর হলো, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে হেসে বললেন, গাড়ি ঘোড়ার প্রতি আমার খুব শখ। গাড়ি দুটো আছে, তবে তাতেও তৃপ্তি নেই। ভালো গাড়ি পেলেই আরও কিনি। আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গাড়ি তো দুটো, তা ঘোড়া কটা? 7টা। কেন এতগুলো ঘোড়া কেন? বাইজি গম্ভীর হয়ে গেলেন, কোনো উত্তর দিলেন না। একটু পরে বললেন, ভালো ঘোড়া পেলেই আরও কিনি। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, 7টার মধ্যে কি একটাও ভালো নেই? আমি একবার দেখতে পারি না? আমারও অল্প আধটু ঘোড়ার শখ আছে। বেশ ভেবে বাইজি উত্তর দিলে, যদি দেখতে চান দেখে নিন। আমার আস্তাবলে গিয়ে নজিরকে বলবেন, সে আপনাকে দেখাবে। আমি সময় নষ্ট করলাম না, বিদায় নিয়ে আস্তাবলে গেলাম। আস্তাবলও ছিল বাড়ির মতো পরিষ্কার, যেন কোনো ইংরেজের আস্তাবল। সেখানে গিয়ে আগের সেই মহিলার সঙ্গে দেখা হলো। আমি অবাক হয়ে বললাম, তুমি এখানে? তিনি হেসে বললেন, যখন বাইজির সঙ্গে আপনার কথা হচ্ছিল আমি বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। আপনি যখন ঘোড়া দেখার অনুমতি নিলেন আমিও গোপনে এখানে চলে এসেছি। আমি তো ঘোড়া দেখতে এসেছি, তুমি এখানে কেন? আপনি যা দেখবেন আমিও তাই দেখতে এসেছি। আমি পকেট থেকে 10 টাকার নোট বের করে তার হাতে দিলাম। বললাম, এ নাও, এটা তোমার পারিশ্রমিক, যদি কাজ হয় আরও দেব। তিনি নিলেন বটে, কিন্তু কেন দিলাম তা বুঝলেন না। আমি জিজ্ঞাসা করলাম, এতক্ষণ কথা হলো কিন্তু তোমার নাম এখনো জানলাম না। আমার নাম শঙ্করী, আমি বাইজির প্রধান দাসী। আমি খুশি হলাম, ভাবলাম এই মেয়ের মাধ্যমেই আমার কাজ হবে। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কোচম্যান আর সহিসের মধ্যেও বাইজির সবচেয়ে প্রিয় কে? সবাই না, তবু মানে কেউ একজন তো। আমেদ আলী। সে কোথায়? দেশে গেছে, নাজিরই এখন তার কাজ করছে। বাইজি নজিরকে কেমন ভালোবাসেন? একেবারেই না, কেবল আমেদের লোক বলে চাকরি করছে, না হলে অনেক আগে তাড়িয়ে দিতেন। তবে তুমি যাও, আমি নাজিরের সঙ্গে কথা বলবো। শঙ্করী হেসে চলে গেল। আমি নাজিরকে ডাকলাম, সে এলো, কিন্তু সঙ্গে আরও 3-4 জন এলো। তাই কাজের কথা বললাম না, সাধারণ কথা বলে কৌশলে একান্তে দেখা করার জন্য বললাম। সে রাজি হলো। আমি দোকানে লুকোলাম। নাজির জানতো আমি ওখানেই থাকব। কিছুক্ষণ পরে নাজির এলো। প্রথমে অন্য কথা বলার পর আমি বললাম, 7টা ঘোড়ার সবগুলো তো গাড়ি টানতে পারে না, দুটো একেবারেই পারে না। ওগুলো চড়ার ঘোড়া। কেউ কি চড়ে? সে ইতস্তত করছিল। আমি তাকে টাকা দিলাম। বললাম, দেখো আমি পুলিশ, কয়েকটা প্রশ্ন করব, সত্যি উত্তর দিলে কাজ হলে আরও 10 টাকা পাবে। সব বললে, চাকরি গেলে? চাকরি নিয়ে চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেবো। বাইজি নিজেই চড়েন। প্রমাণ দিতে পারবে? কেন পারবো না, সবাই জানে। মাঝে মাঝে তিনি মেম সাহেবের মতো সাজে সাদা ঘোড়ায় চড়ে মাঠে যান। কাল রাতে চড়েছিলেন? হ্যাঁ, কিন্তু কি? মেম সাহেবের মতো পোশাক ছিল না। পুরুষের পোশাক ছিল, তাই তো? আপনি জানলেন কিভাবে? যেমন করেই জানি কথাটা সত্যি, তাই না? হ্যাঁ। কটায়? 10টার পর। আচ্ছা, ফিরলেন কখন? রাত 1টা নাগাদ। কি রঙের পোশাক? কালো কাপড়। আদালতে বলতে পারবে? নিশ্চয়ই, তবে আপনি আমাকে একটা চাকরি জোগাড় করে দিলে সব বলবো। আমি খুশি হয়ে বললাম, শঙ্করী বাইজির প্রধান দাসী, এ ব্যাপারে কিছু জানে? সম্ভবত জানে, কারণ পোশাক পরানো খোলানো সবই সে করে। সুন্দরলালের সঙ্গে বাইজির সম্পর্ক কেমন ছিল? বাইজির সঙ্গে সবার সম্পর্কই কেবল টাকার। মুখে দেখাতেন তিনি বিনয়বাবুকে ভালোবাসেন, কিন্তু আসল প্রেমিক ছিল সুন্দরলাল। সুন্দরলাল চাকর হলেও তার হৃদয়ে রত্ন ছিল। কিন্তু যেদিন থেকে বসন্ত বাড়িতে এসেছে সেদিন থেকেই সুন্দরলাল আর মালতী নয়, বসন্তের। বাইজির ভয়ে প্রকাশ্যে আসতে না পারলেও রাতে গোপনে বসন্তের সঙ্গে দেখা করত। মালতী বুঝে ফেলেছিল, তাই বসন্তকে
গার্ডেন রিচের বাগানে পাঠিয়ে দিল। কিন্তু সুন্দরলাল প্রতিদিনই বাইসাইকেলে সেখানে যেত। মালতী সব জেনেও চুপ ছিল। শেষ পর্যন্ত এ কারণেই সর্বনাশ ঘটেছে। নাজিরের মুখে এসব শোনার পর আমি নিশ্চিত হলাম সুন্দরলালকে কে খুন করেছেন এবং কেন করেছে। সঙ্গে উপযুক্ত পুলিশ নিয়ে বাইজির বাড়িতে গেলাম। পুলিশ নিচে থাকলো, আমি ওপরে গেলাম। বাইজি তখন 5 জন ভদ্রলোকের সঙ্গে গান বাজনায় মেতেছিলেন। আমাকে দেখেও তিনি দেখলেন না। আমি ইঙ্গিত দিতেই তিনি ধরা পড়লেন। ঘরে তল্লাশি করে একটা কালো পুরুষের পোশাক আর একটা 5 নলা পিস্তল পাওয়া গেল। ভদ্রলোকেরা পালালেন। আমি বললাম, তুমি ষড়যন্ত্র করে একজন নির্দোষকে ফাঁসিতে ঝোলাতে চাইছিলে, কিন্তু তুমি সুন্দরলালকে খুন করেছ। বাইজি মানলেন না, বললেন, আপনি অন্যায়ভাবে গ্রেফতার করছেন। প্রমাণ করতে না পারলে আপনার কি অবস্থা হবে ভেবেছেন? সব ভেবে তবেই কাজ করি। যে পোশাক পরে খুন করেছ, যে পিস্তল দিয়ে খুন করেছ, সবই তোমার ঘর থেকে আমরা উদ্ধার করেছি। বাইজি স্তব্ধ হলেন, ক্রোধে জিজ্ঞাসা করলেন, সুন্দরলাল তো আমার প্রিয় ভৃত্য, আমি তাকে খুন করব কেন? বিচারক কি এটা বিশ্বাস করবেন? কেন নয়? সে তোমার হৃদয়ের দেবতা ছিল। তুমি তার প্রেমিকা হতে চাইতে, কিন্তু সে তোমার বোন বসন্তের প্রেমে পড়ল। বিনয়বাবুও বসন্তকেই ভালোবাসত। তুমি জানতেই বিনয়বাবু বসন্তকেই ভালোবাসেন, তাই বসন্তকে বাগানে পাঠিয়ে দিলে। বিনয়কৃষ্ণ ঠিকানা জানত না, তাই তাকে সেখানে পাঠালে। সুন্দরলালকেও পাঠালে। তোমার 2 শত্রু সুন্দরলাল আর বিনয়বাবু। সৌভাগ্যক্রমে কুয়াশা ছিল। তুমি পুরুষ সেজে ঘোড়ায় চড়ে খিদিরপুর ব্রিজের কাছে অপেক্ষা করলে। বিনয় আর সুন্দরলালের মধ্যে ঝগড়া হলো। বিনয় পালালো, সুন্দরলাল বাড়ি ফিরছিল। তখন তুমি সামনে এসে কোনো কথা না বলে তাকে খুন করলে। সত্যি না? সব শুনে বাইজি বিস্ময়ে বললেন, আপনি মানুষ না দেবতা? ভেবেছিলাম কেউ জানবে না, কিন্তু আপনার কথায় বুঝলাম ভ্রম হয়েছে। আমি হেসে সঙ্গে সঙ্গেই তাকে থানায় নিয়ে গেলাম। সেখানে তিনি সব স্বীকার করলেন। যা আমরা ভেবেছিলাম একেবারেই মিলে গেল। বিনয়কৃষ্ণ সেদিন রাতেই মুক্তি পেলেন। তবে সমস্যা হলো, শুধু তার স্বীকারোক্তি ছাড়া অন্য কোনো শক্তিশালী প্রমাণ ছিল না। আদালতে উকিলদের পরামর্শে তিনি সব অস্বীকার করলেন। ফলে খালাস পেলেন, কিন্তু মামলায় তার সব সম্পত্তি শেষ হয়ে গেল। শেষে কলকাতা ছেড়ে লখনউ চলে গেলেন, সঙ্গে বসন্তকেও নিয়ে গেলেন।